আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার প্রতিটি অপরাধের বিচার আন্তর্জাতিক আইনে করা হবে। এদিকে বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে বললেন মেজর হাফিজ। আরও থাকছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের র্যাবকে ব্যবহার করতেন মেজর জিয়াউল হাসান। এবং সবশেষ জানিয়ে দেব, পিলকানা হত্যা মামলায় এবার ধরা পড়লেন সোহেল তাজ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চুলচেরা বিশ্লেষণ করে শেখ হাসিনার প্রতিটি অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলে অন্যায়কারী অপরাধীরা পার পাবে না। অনেকে পালিয়েছে, তাতেও পার পাবে না। শেখ হাসিনা সহ সকলের অপরাধ জনসম্মুখে প্রকাশ করা হবে এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনের মাধ্যমেও বিচার করা হবে। রুহুল কবির রেজভী বলেন, আইনের শাসন, বাক স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা সহ প্রকৃত গণতন্ত্রের শর্ত ও উপাদান পূরণে আবু সাঈদের আত্মদানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, আমরা যে অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, তার এই আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় এবং গণতন্ত্রের শুভ সম্ভাবনার যে পরিবেশ প্রস্তুত হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে আবু সাঈদের সহ সাম্প্রতিক কিশোর কিশোরীদের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করা, বাক স্বাধীনতা, যে রাজনৈতিক দল বা রাজনৈতিক দর্শন বা বিশ্বাসের মানুষ যাতে মুক্তভাবে নির্ভয়ে প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আবু সাঈদরা জীবন দিয়েছে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। রেজি বলেন, নিশ্চয়ই একটা যৌক্তিক সময় নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন হবে। আমাদেরও যারা নির্বাচনে বিজয়ী হবেন বা হবে না, অংশগ্রহণরত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রকৃত গণতন্ত্রের অন্যান্য যে শর্তগুলো রয়েছে, সেই উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো চর্চা করে তা পূরণ করার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে, আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের মধ্য দিয়ে আমরা এখন যেভাবে কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, সেজন্য আজকে আমরা প্রত্যেকে উদ্বুদ্ধ। জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই, এই শক্তির ভাণ্ডার হচ্ছে কিশোর তরুণরা। যুগে যুগে তারাই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন, তখন কোনো দাজ্জাল ভয়ঙ্কর ফ্যাসিস্ট ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অহংকার করে মন্ত্রীরা বলতেন, অমুকের কন্যা পালিয়ে যাবেন না। যে কন্যা মানুষের কণ্ঠ রুদ্ধ করেছেন, যে কন্যা তার নিজের দেশের জনগণকে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে গুম করেছে, খুন করেছে, নিরুদ্দেশ করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, দেশের 18 কোটি মানুষ যাদের অতীত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করেছে, সেই সকল লড়াইয়ের সূত্র ধরে আবু সাঈদরা সর্বশেষ লড়াইয়ে বিজয়ী হয়েছেন, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আবু সাঈদ দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক, মহান সেক্টর কমান্ডার। এদিকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে মেধাবী চৌকস সেনা অফিসারদের হত্যা, বাংলাদেশ প্রভু হওয়ার চেষ্টা করবে না, ভারতকে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলছেন, ভারতকে বলতে চাই, আপনারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমরা পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, জনগণের বিপক্ষ হওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে, কিন্তু কোনো রকমভাবে আমাদের দেশ সাধারণ মানুষ সম্পর্কে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। সার্কের প্রত্যেকটা দেশ আপনাদের বিরুদ্ধে কেন? ছোট দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কাও আমরা 18 কোটি মানুষের দেশ, আমরা চাই বন্ধুত্ব হবে জনগণের সাথে। সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে বিনষ্ট করার চেষ্টা করবেন না। মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক, এহেন ঘটনা করেনি, কত মায়ের বুক যে খালি করেছে। আমরা আজকে মুক্তিযোদ্ধাদের এই সভা থেকে দাবি করব, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। বিডিআর বিদ্রোহ ঘটনা সেনা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর।
তার নেতৃত্বে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটা তদন্ত হয়েছিল। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট তা জনসম্মুখে প্রকাশ করা হোক। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিডিআরে মেধাবী চৌকস সেনা অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছিল। এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখছি এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে দীর্ঘসূত্রিতা, ভেরি স্লো, এভাবে কিয়ামত পর্যন্ত এর বিচার শেষ হবে না। অতি দ্রুত প্রয়োজন লাগলে স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাহলে নিহতদের রুহের মাগফিরাত হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ। বাংলাদেশের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা 57 সেনাসহ 74 জন নিহত হন। এর মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের তদন্তে সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল। তিনি তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছিলেন। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশন একটা নিকৃষ্টতম প্রতিষ্ঠান। ভোট ডাকাতি করে এতদিন আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা। এই কমিশন বলেছিল আওয়ামী লীগ আসলে ভোটাররা আসবে। এদিকে সরকারের টপ অর্ডারের নির্দেশে কাজ করেছি। ডিবির জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র্যাবকে ব্যবহার করতেন জিয়াউল আহসান। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন, সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করেছিলেন জিয়াউল আহসান। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাতের শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হন। বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করতে সারা দেশের র্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত কতিপয় কর্মকর্তাদের ব্যবহার করতেন জিয়াউল আহসান। আয়নাগরের জনক গুম খুনের মাস্টারমাইন্ড ফোন কলে আড়ি পাতাবে মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড, অভিযোগ শেষ নেই সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। গত শুক্রবার গ্রেফতারের পর 8 দিনের রিমান্ডে ডিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। শুক্রবার রাতে ও শনিবার দুদফা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে 2009 সাল 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড। 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিলেন তার ভেতরে নাম এখন ভেসে বেড়াচ্ছে সোহেল তাজেরও। কারণ তৎকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অনেকেই বলছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজও জড়িত। যদিও তিনি এই বিষয়ে বলছেন, এখানে আমার কোনো ধারণা ছিল না বা এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে তিনি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আর তার কোনো প্রভাব এখানে থাকবে না, এটা আসলে অনেকেই বিশ্বাস করতে পারছেন না।